ভারত ইউনূস সাহেবকে জানিয়েছে তোমার বিরুদ্ধে কূপ হতে যাচ্ছে। আমার ভয়টা হচ্ছে যে ভারত একটা কুর অপেক্ষায় আছে। আমি কথা আগেও বলেছিলাম, ক্ষমতাচ্যুত আপা তার সহচর বৃন্দ, বিশেষ করে বিদেশে যারা বাস করেন, তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশে একটা রাজনৈতিক পট পরিবর্তনের, মূলত সামরিক বাহিনীর ভিতর দিয়ে। জাতিসংঘ কি বললো যে ভাই তোমরা যদি কু করো তোমাদের কিন্তু পিস কিপিং চলবে না। তার মানেটা কি? সব দিকে ইঙ্গিত পাচ্ছি আমরা যে কুর একটা নানা রকম চেষ্টা চলছে। কু করলে লাভটা কার? যদি কু সত্যি সত্যি লাভটা কার? একজন ভারতীয় সাংবাদিক আগে থেকে পরিকল্পিতভাবে প্ল্যান্টেড সাংবাদিক একটা প্ল্যান্টেড প্রশ্ন উঠছেন। কখন তিনি করছেন? গ্যাবার্ডের সময়, যখন ভারতে এই মুহূর্তে আওরঙ্গজেবের কবর নিয়ে তুলকালাম কাণ্ড হচ্ছে। ইতিমধ্যে শতাধিক মানুষ হতাহত হয়েছে, 5 জন পুলিশ আহত হয়েছে। ভারতে প্রতি বছরে অন অ্যান অ্যাভারেজ 130 জন সংখ্যালঘু নানা সংঘর্ষে হতাহত হন। তুলসী গ্যাবার্ট ভারতে গিয়ে বাংলাদেশ সম্পর্কে কথা বলেছেন এবং তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশের গভর্নমেন্ট এর উত্তরও দিয়েছে এবং প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সো অনেকেই জানতে চাচ্ছে তুলসী গ্যাবার্টের অবস্থান, তার প্রতিক্রিয়া, বাংলাদেশের প্রতিক্রিয়া, এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যে রিলেশন, এই রিলেশন এবং তুলসী গ্যাবার্টের যে বক্তব্য, এর কোনো ইনফ্লুয়েন্স বা এর কোনো প্রতিক্রিয়া বা কোনো কার্যকারিতা আমাদের দুদেশের রিলেশনের মধ্যে পড়বে কিনা? ধন্যবাদ তাহের, সবাইকে শুভেচ্ছা। জি, আমি সত্যি একটু ভীত, তুলসী গ্যাবার্টের কারণে নয়, আমি ভীত ভারতের কারণে। আপনারা যদি সাম্প্রতিককালের ভারতীয় মিডিয়া ফলো করে থাকেন তখন দেখবেন যে একটা কমন ন্যারেটিভ তৈরি হয়েছে। তা হচ্ছে এক, যে বাংলাদেশে ইসলামিক মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, এখানে খেলাফত প্রতিষ্ঠা হতে যাচ্ছে, আইসিস আসছে এক, আর পাশাপাশি একটা সামরিক অভ্যুত্থানের অব্যাহত চেষ্টা চলছে। গতকালও আপনারা দেখেছেন যে হিন্দুস্তান টাইমস লিখেছে যে ইনফ্যাক্ট তারা ডিটেইলড লিখেছে যে ওয়াকারুজ্জামান সাহেবের কারণে একটা কু হয়নি, এবং এটা হয়নি মূলত ভারতের সহায়তায়। হিন্দুস্তান টাইমস উল্লেখ করেছে যে একজন পাকিস্তানপন্থী সেনানায়ক, তার নামও দিয়েছে তারা, নামটা আমি বলি আপনাদেরকে, তার নাম লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফজলুর রহমান। তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই কু করবার জন্য। আলটিমেটলি ওয়াকারুজ্জামান সাহেবের হস্তক্ষেপের ফলে এই কুটা হয়নি। অ্যাপারেন্টলি এই নিউজ অনুসারে ভারত ইউনূস সাহেবকে জানিয়েছে তোমার বিরুদ্ধে কু হতে যাচ্ছে। আমার ভয়টা হচ্ছে যে ভারত একটা কুর অপেক্ষায় আছে। আমি কথা আগেও বলেছিলাম, আমি আবারও বলি, ভারত চায়, শুধু ভারত না, আমাদের ক্ষমতাচ্যুত আপা এবং তার সহচর বৃন্দ, বিশেষ করে বিদেশে যারা বাস করেন, তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশে একটা রাজনৈতিক পট পরিবর্তনের, মূলত সামরিক বাহিনীর ভিতর দিয়ে। পলিটিক্যালি তারা পারবেন না, তাদের পলিটিক্যাল কোনো ভিত্তি নেই, বলে তারা ষড়যন্ত্র করে যাচ্ছেন। আমি এইমাত্র দেখলাম, আমি এইমাত্র খবর দেখতাম, ফেস করছি আমি, তাই তারা বলছেন যে ভয়াবহ বিপদের মুখে বাংলাদেশ। আমি হেডিংটা পড়ছি, আমেরিকাকে ইউনূস সরকারের চ্যালেঞ্জ, ভয়াবহ পরিণতির মুখে বাংলাদেশ। এটা একটা। আর একটা দেখছি আমি একই সময়ে খবর আসছে, যে কোনো সময় গ্রেফতার হচ্ছেন ডক্টর শফিক, মামুনুর ফরহাদ মাহফুজ এবং হাসনাত সার্জিসরা ইত্যাদি নানা রকম ষড়যন্ত্র তত্ত্বে, ষড়যন্ত্র বিবরণে ইন্টারনেট ব্যাস ভর্তি। এর মধ্যে ঘটলো তুলসী গ্যাবার্ট। তিনি আসলে কি বলেছেন? নিজে থেকে কিছু বলেনি, তাকে প্রশ্ন করা হয়েছিল একজন ভারতীয় সাংবাদিক বাংলাদেশ প্রসঙ্গে। তিনি দুটো কথা বলেছেন এবং দুটোই ফর্মুলা কথা, কিন্তু আউট অফ ফর্মুলা কিছু না। একটা কথা যে আমেরিকা বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে উদ্বিগ্ন, যে কথা ডোনাল্ড ট্রাম্প সাহেব 2 মাস আগে টুইট করে বলেছিলেন, যেমন 2 মাস আগে, আপনাদের নিশ্চয়ই মনে আছে। একই কথা রিপিট করেছেন তুলসী, নতুন কিছু বলেননি, যে আমরা উদ্বিগ্ন বাংলাদেশে সংখ্যালঘুদের অব্যাহত নির্যাতন নিয়ে। তিনি একটা কথা বলেছেন যে ট্রাম্প প্রশাসন বিশ্বব্যাপী ইসলামী মৌলবাদ, ইসলামী খেলাফতের উত্থান থেকে খুবই উদ্বিগ্ন। এটা তাদের একটা প্রাইমারি রাজনৈতিক ফোকাস, এই উত্থানকে ঠেকানো। দুটো তার ধারণা, এক হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উত্থান, আর 2 নম্বর বাংলাদেশের কনটেক্সে খিলাফত উদ্ভব ঘটছে। এই পরিপ্রেক্ষিতে মাথা রাখবেন যে আমি আগে যেটা বললাম, যে ভারত মনে করছে যে বাংলাদেশে ওয়াকারুজ্জামান সাহেবকে নিয়ে
একটা কু করার চেষ্টা হচ্ছে। তুলসী গ্যাবার্ট কে? প্রথমত তুলসী গ্যাবার্ট একজন হাওয়াই থেকে আসা আমেরিকান, ভারতীয় নন তিনি, কিন্তু ধর্মাবলম্বী বটে, একজন আমেরিকান রাজনীতিবিদ। আগে ডেমোক্রেটিক পার্টি করতেন, এখন তিনি করেন রিপাবলিকান পার্টি, এবং তিনি ট্রাম্প প্রশাসনের নীতিটাকে রিপিট করেছেন। এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসন এমন কিছুই করেনি যা থেকে মনে হয় যে তারা বাংলাদেশের বিরুদ্ধে কোনো অবস্থান নিচ্ছে। এমনকি যে ভিসা রেস্ট্রিকশনের কথা বলছি আমরা, তাতে বাংলাদেশ পর্যন্ত নেই, তাতে পাকিস্তান আছে, ভুটান পর্যন্ত আছে, বাংলাদেশ কিন্তু নেই। তেমন ফলে এই সবই কিন্তু একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া দেখতে পাচ্ছি আমরা যে দু ধরনের লোক, ভারতের মিডিয়া এবং দেশের বাইরে থাকা বাঙালিরা, বিশেষ করে আমাদের আওয়ামীপন্থী বাঙালিরা, যারা আপ্রাণ চেষ্টা করছেন কিভাবে বাংলাদেশকে ডিস্টাবিলাইজ করা যায়। এই পুরো ষড়যন্ত্রটা দেশের বাইরে ঘটছে, এই পুরো এন্টায়ার কনস্পিরেসি, এবং পুরোটাই কিন্তু ইন্টারনেট ভিত্তিক। যুক্তরাজ্যে এবং যুক্তরাষ্ট্রে বিপুল সংখ্যক আওয়ামী সুবিধাভোগীরা, বিগত সরকার সুবিধাভোগীরা নানাভাবে চেষ্টা করছে আমাদের দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টি করতে। এদেরকে আমি বলি 24-এর পরাজিত শক্তি। যে কথা ইউনূস সাহেব বলেছেন, তিনি পারফেক্ট বলেছেন। 24-এর পরাজিত শক্তিরা আপ্রাণ চেষ্টা করছে বাংলাদেশের ভেতরে একটা অস্থিরতা সৃষ্টি করতে, এবং এই অস্থিরতার সুযোগ নিয়ে তারা ফের ক্ষমতায় ফিরে আসবে, এমন একটা প্ল্যান তাদের আছে। এবং এই প্ল্যানের, আমার বিবেচনায়, আমি যতদূর বুঝতে পারছি, এই প্ল্যানের একটা অংশ তারা করছে সামরিক বাহিনীকে ঘিরে। তারা আশা করছে যে সামরিক বাহিনী এই চূড়ান্ত অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করবে। যদি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সামরিক বাহিনীকে পদক্ষেপ করতেই হবে। আপনারা দেখেছেন মাঝখানে এবার জাতিসংঘের কথা শুনেছি আমরা, জাতিসংঘ কি বললো, যে ভাই তোমরা যদি কু করো, তোমাদের কিন্তু পিসকেপিং আসা চলবে না। তার মানেটা কি? সব দিকে ইঙ্গিত পাচ্ছি আমরা যে কুর একটা নানা রকম চেষ্টা চলছে। কু করলে লাভটা কার? যদি কু সত্যি সত্যি লাভটা কার? ক্লিয়ারলি লাভটা হবে একমাত্র যে সরকার পালিয়ে গেছে, এবং সে সরকার পন্থীরা যারা এখনো দেশের বাইরে বসে ষড়যন্ত্র করছে, তাদের একমাত্র লাভ। বাংলাদেশের কোনো লাভ নেই। বাংলাদেশের লাভ কোথায় হবে? যত দ্রুত একটি নির্বাচিত সরকার গঠন করা এবং সরকারের হাতে দেশের ক্ষমতা ভার ছেড়ে দেওয়া, এটি হচ্ছে আমাদের লক্ষ্য। যতই আইন শৃঙ্খলা খারাপ অবস্থায় পৌঁছবে, এই নির্বাচন বিলম্বিত হওয়ার সম্ভাবনা আছে। আমার সবচেয়ে বড় ভয় এই অনবরত ইসলামী মৌলবাদ বলে এবং পাকিস্তান বলে, দিজ আর রিয়েল থ্রেটস, কিন্তু আমি অস্বীকার করছি না বাংলাদেশের মৌলবাদ উত্থান ঘটছে না, কিন্তু তার সম্পূর্ণ ভিন্ন একটা পরিপ্রেক্ষিত আছে, সেই নিয়ে পরে ব্যাখ্যা করা যাবে। এবং পাকিস্তানও ভারত চলে যাওয়ার পরে যে ভ্যাকুয়াম তৈরি হয়েছে, এই ভ্যাকুয়ামে পাকিস্তানও কিন্তু পুনঃপ্রবেশ করছে, এটা কোনো ভুল নেই। কিন্তু বারবার আমাদেরকে এই দুটো কথা বলে যে পলিটিক্যাল মাঠ তৈরি করার চেষ্টা করছে ভারত, তার একটাই লক্ষ্য, এই ইউনূস সরকারকে সরানো এবং তার জায়গায় ভারতপন্থী একটি অনেক ভারতের প্রতি নমনীয় সরকার গঠন করা। আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে যাতে করে এই দেশি বিদেশি সন্ত্রাসীরা, দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা এই সাফল্য অর্জন না করে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এনি কমেন্ট নাজমুল হাসান আর ইব্রাহিম জলিল খোকন? না, আমি এটাই, মানে হাসান ভাই চমৎকার ব্যাখ্যা করেছেন। আমি এখন দেখতেছি একটু ভিন্ন যুদ্ধ হাসান ভাই শুরু হয়েছে। এই 71-এর এই জংধরা 303 রাইফেল আর ব্যবহার হচ্ছে না, এখন ব্যবহার একটা সাইবার ওয়ার্ল্ড। এখন এই সাইবার ওয়ার্ল্ডে যে যুদ্ধ শুরু হয়েছে, এখানে তথ্য অপতথ্য সব মিলে যে যুদ্ধ, এই যুদ্ধের কোনো নীতি নাই, এই যুদ্ধের মানে কোনো নিশানা নাই। এবং কিন্তু এই যুদ্ধের যে সৈনিক বা যারা সেনানায়ক হয়ে উঠেছেন, একজন পিনাকি, একজন ইলিয়াস, একজন নিচম মজুমদার, একজন মুফাসসিল, তাদেরকে আপনি অস্বীকার করতে পারেন। তাদের লক্ষ লক্ষ ফলোয়ার, তারা এইসব গিলছেন, তারা এই তথ্যকে অপতথ্যকে কখনো পুরো বিশ্বাস করছেন, কখনো মানে এইটা অনুযায়ী তারা কাজ করছেন। এই যুদ্ধে কে জয়ী হবে, এই যুদ্ধ আমাদের মতো এইটা একটা দেশটাকে কতটা অস্থিতিশীল করবে, এটা নিয়ে উদ্বেগ থাকাটাই স্বাভাবিক। আমাদের সমস্ত দেশ, আমাদের দেশের মানুষজন খুব বেশি রাজনৈতিক ভাবে অগ্রসর, সার্বিকভাবে সব মানুষ এটা বলা যাবে না। আমাদের শিক্ষার স্তর, শিক্ষার ভিন্নতা, আমাদের প্রজন্মের মধ্যে বিভিন্ন মতাদর্শ, এখন কে কিভাবে এই সমস্ত বক্তব্যগুলো নিচ্ছে, এই যে সাইবার ওয়ার্ল্ডে, সাইবার যুদ্ধতে আমরা কিভাবে টিকে থাকবো এবং প্রকৃতপক্ষে দেশে কি হচ্ছে
সেটাও আমরা জানতে পারছি না। আমি আরেকটা বিষয়ের কাছে দেখছি যে আমাদের অনেকেই সংবাদের জন্য এখনো নির্ভর করতে হচ্ছে বাইরের পৃথিবীর সংবাদ মাধ্যমের উপর। আমরা কেন দেশের সংবাদটা সঠিকভাবে পাচ্ছি না, এটাও একটা বিষয় আমাদের জন্য একটা উৎকণ্ঠার কারণ। কিন্তু আমরা একটা ক্রুশিয়াল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এটা কিভাবে সমাধান হবে এর সহজ উত্তর আপনি যেটা বলছেন ইব্রাহিম সিদ্দিক, আপনি যেটা বলছেন আমার মনে হয় যে হাসান ভাই যেটা বলছেন যে বিশেষ করে ভারতীয় মিডিয়া একটা ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা করছে সারা ওয়ার্ল্ডে যে বাংলাদেশ বিকাম এ হাব অফ ওই সকল্ড ইসলামী খেলাফত প্রতিষ্ঠা বা ওই জঙ্গি আপনার শাসন প্রতিষ্ঠার একটা হাবে তৈরি হচ্ছে। এই যদি ন্যারেটিভটা তারা ক্রিয়েট করতে পারে দেন দে ক্যান আইসোলেট বাংলাদেশ ফ্রম গ্লোবাল ওয়ার্ল্ড। দিস ইজ দেয়ার মেইন টার্গেট। এই বাংলাদেশ আমি আর একটু অ্যাড করি এখানে, লক্ষ্য করে দেখেন তুলসী গ্যাবার্ডের কথাটা কিন্তু এক প্রশ্নের জবাবে তিনি করছেন, ঠিক যেমন ট্রাম্পের বেলা হয়েছিল হোয়াইট হাউসে একজন ভারতীয় সাংবাদিক আগে থেকে পরিকল্পিতভাবে প্ল্যান্টেড সাংবাদিক একটা প্ল্যান্টেড প্রশ্ন উঠছেন। কখন তিনি করছেন গ্যাবার্ডের সময়, যখন ভারতে এই মুহূর্তে আওরঙ্গজেবের কবর নিয়ে তুলকালাম কাণ্ড হচ্ছে, ইতিমধ্যে শতাধিক মানুষ হতাহত হয়েছে, 5 জন পুলিশ আহত হয়েছে। ভারতে প্রতি বছরে অন অ্যান অ্যাভারেজ 130 জন সংখ্যালঘু নানা সংঘর্ষে হতাহত হন এবং মারা যান। অন অ্যান অ্যাভারেজ 130, আমি রয়টার্স থেকে কোট করছি, আমি প্রতি বছরে গত লাস্ট 10 ইয়ার্সে এটা অ্যাভারেজ তারা করেছে। সেই ভারতে বসে তুলসী গ্যাবার্ড কার কথা বলছেন? বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ তিনি প্রকাশ করছেন। আমরা এক্সপেক্ট করবো তিনি ভারতের সংখ্যালঘুদের নিয়েও কথা বলবেন। আমাদের সংখ্যালঘু নিয়ে আমরা খুব সচেতন আছি এবং আমার চিফ অ্যাডভাইজার ইউনুস সাহেব একাধিকবার বলেছেন, হ্যাঁ আমরা জানি, এবং এটা পলিটিক্যালি মোটিভেটেড। তার কারণটা কি? সংখ্যালঘুরা বিগত সরকারের আমলে আওয়ামী ঘাঁটা ছিল এবং তার ফলে রাজনৈতিক সংঘর্ষ করছে। তার মানে এরা যে এটা জাস্টিফাইড বা গ্রহণযোগ্য, কিন্তু এটা পলিটিক্যাল রিয়ালিটি, এটা বাংলাদেশের পলিটিক্যাল রিয়ালিটি। এটা একটা। 2 নম্বর, আমরাই কিন্তু ডিফেন্ড করছি, আমরাই পাহারা দিচ্ছি আমাদের সংখ্যালঘু ভাইদের। আরো বেশি করা দরকার, আরো বেশি করতে হবে। কিন্তু ভারতে যা হচ্ছে, তুমি ভারতে বসে তুমি আমাদের বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে কথা বলছো, অথচ একটা কথা তুমি বললে না। ঠিক যখন তুমি বসে আছো দিল্লিতে, ঠিক সেই মুহূর্তে তোমার দিল্লি থেকে কয়েক মাইল দূরে গাজিয়াবাদে আওরঙ্গজেবের কবর নিয়ে এই তুলকালাম কাণ্ড হচ্ছে। তারা কি বলেছে আমি আপনাকে বলি, বজরং দল অফার করেছে যদি কেউ আওরঙ্গজেবের কবর ভাঙতে পারে তাকে 5 বিঘা জমি ফ্রি দেওয়া হবে। তো এটা তো ফ্রি দেওয়া হবে, এটা তো এক ধরনের জঙ্গি ঘোষণা। অ্যাবসলিউটলি। তা নিয়ে তুমি একটা কথা বললে না, জি সে কারণে বলছি যে আমার ভয়টা তুলসী গ্যাবার্ডকে নিয়ে নয়, ট্রাম্প সাহেবকে নিয়ে নয়, আমার ভয় ভারতকে নিয়ে। এবং আপনাদের একটা ইনফরমেশন আমি দেই, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একজন খুব টপ লেভেলের নেতা, আমি নাম বলবো কিনা আমি জানি না এখন, উনি আমাকে অন রেকর্ডই বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পকে যে সাংবাদিক আপনার প্রশ্ন করেছিলেন বাংলাদেশ নিয়ে, ওই সাংবাদিক যখন হোয়াইট হাউসে ওনারা বিক্ষোভ করেন, ওনারা গিয়েছিলেন আপনারা জানেন, সেখানে হোয়াইট হাউসে ওই সময় সামনে ছিলেন, তখন ওনাদের সাথে সামনে যখন তার দেখা হয় তখন ওনারা তাকে একদম শিখিয়ে দিয়েছিলেন এই প্রশ্নটি করার জন্য। এটা আমাকে বলেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একদম টপ লিডার যিনি, তিনি আমাকে বলেছেন, তিনি নিজে বলেছেন আমাকে এই প্রসঙ্গ। আমাদের খুব জরুরি হচ্ছে এই মুহূর্তে এই সব লোককে চিহ্নিত করা যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আওয়ামী লীগের পক্ষে নয়, বাংলাদেশের বিরুদ্ধে। তারা কি প্রস্তাব করে জানেন? তারা ট্রাম্প সাহেবের কাছে অনুরোধ করেছেন যাতে করে বাংলাদেশের বিরুদ্ধে স্যাংশনস আরোপ করা হয়। বাংলাদেশের স্যাংশন আরোপ করার মানেটা কি? ক্ষতিগ্রস্ত কি হবে? সারা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, তাই তারা চাইছেন। যে আপার কথা বলা হচ্ছিল হাসান ভাই, সে আপার আজকে তো খবর জানেন, সে আপার 394 কোটি টাকা বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে অবরুদ্ধ। 394 crore টাকা, আপনি চিন্তা করে পারেন যে ওনার পরিবারের এইটা ব্যাংকে অবরুদ্ধ, মানে জব্দ করা হয়েছে ব্যাংকে। হোয়াট কাইন্ড অফ বিজনেস দে হ্যাভ যে এত 394 কোটি টাকা। আর একটা মাথা রাখবেন যে এই আপারা প্রত্যেকে বিদেশি নাগরিক, এদের পরিবারের প্রতিটি সদস্য বিদেশি নাগরিক। বাংলাদেশের কথা বলে তারা কাদাকাটি করছে, অথচ তারা প্রত্যেকে বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেছে। আপা তো এখন ভারতীয় নাগরিক হয়ে গেছে প্র্যাকটিক্যালি, তার ছেলেরা আমেরিকান, তার বোনেরা ব্রিটিশ, বোনের কন্যারা ব্রিটিশ, সবাই দেশ ছেড়ে পালিয়েছে এবং বিদেশি আনুগত্য গ্রহণ করেছে। এদের কাছে কিভাবে আমরা
আশা করি তারা দে উইল প্রোভাইড লিডারশিপ। তারা বাংলাদেশকে ভালোবাসে না, তারা বাংলাদেশকে তাদের পকেটের জিনিস মনে করে, আরেকজন তারা মনে করে তাদের সম্পত্তি এটা।